5 বছর পর ছেলে অফিসার হয়ে ফিরল। তোমা ভিক্ষা করছিল। বন্ধুরা, বৃষ্টির হালকা হালকা ফোঁটা শহরের রাস্তাগুলোকে ভেজাচ্ছিল। স্টেশনের বাইরে লাগানো হলুদ আলোর নিচে এক বৃদ্ধা মহিলা বসেছিল। ছেঁড়া কাপড়, কাঁপতে থাকা হাত আর চোখে এক ক্লান্ত নিস্তব্ধতা। হাত বাড়ানো ছিল, বাবা 2 দিন ধরে কিছু খাইনি। লোক আসত, দেখত, কিছু কয়েন ফেলে দিয়ে এগিয়ে যেত। কেউ তার নাম জিজ্ঞেস করল না, কেউ তার গল্প শুনল না। বন্ধুরা, আপনারা ভিডিও তো দেখেন, কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ করে দিন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সেই মহিলার নাম ছিল সারদা দেবী। এই সারদা দেবী এক ছোট গ্রামে থাকত। মাটির বাড়ি, ফুটো হওয়া ছাদ আর একটাই স্বপ্ন, আমার ছেলে অফিসার হবে। তার ছেলের নাম আমান। বাবা অনেক আগেই মারা গিয়েছিল। মা মাঠে কাজ করল, মানুষের বাড়িতে বাসন মাজল, কখনো কখনো না খেয়েই ঘুমালো, কিন্তু ছেলের পড়াশোনা থামতে দিল না। আমান পড়াশোনায় খুব তেজ ছিল। টিচাররা বলতো এই ছেলে একদিন অনেক বড় হবে। আর সারদা দেবী প্রতিবার একটাই জবাব দিত, শুধু ভগবান যেন আমার ছেলেকে এক সৎ মানুষ বানিয়ে দেয়। আমান রোজ ভোর 4টায় উঠত, মায়ের জন্যে উনুন জ্বালাত, তারপর সাইকেল চালিয়ে 7 কিলোমিটার দূরে স্কুলে যেত। খাতা পুরনো হতো, কলম থাকতো ধারের, কিন্তু চোখে স্বপ্ন ছিল নতুন। একদিন স্কুলে নোটিশ টাঙানো হলো, সরকারি অফিসার হওয়ার প্রস্তুতির জন্য শহরে কোচিং। ফিস দেখে আমান চুপ হয়ে গেল। বাড়িতে এসে বলল, মা থাক, আমরা পারব না। সারদা দেবী সেদিনই নিজের শেষ গয়নাগুলো বিক্রি করে দিল আর বলল, যদি তুই না পড়িস তবে আমি মা হওয়ার কি অধিকার পালন করলাম। যেদিন আমান শহরে গেল, মা স্টেশনে ছাড়তে এলো। পটুয়ায় 4টে শুকনো রুটি আর চোখে জল। সারদা দেবী বলল, বাবা, বড়লোক হস আর না হস, মানুষ অবশ্যই হয়ে থাকিস। আমার মায়ের পা ছুল, আমি ফিরব মা, অফিসার হয়ে। ট্রেন চলতে শুরু করল আর মায়ের জীবন সেখানেই থমকে গেল। শহর আমনকে ভাঙতে চেয়েছিল। ছোট ঘর, দিনে পড়াশোনা, রাতে হোটেলে বাসন মাজা। অনেকবার ক্ষুধার্ত থাকল, অনেকবার অপমান সহ্য করল, কিন্তু প্রতিবার মায়ের মুখ মনে আসত। 5 বছর কেটে গেল। সেদিন সকাল সকাল ফোন এলো, অভিনন্দন আমানজি, আপনি সিলেক্ট হয়ে গেছেন। আমান কেঁদে ফেলল। সব থেকে আগে মাকে ফোন করল, মা, আমি অফিসার হয়ে গেছি। ফোনের ওপারে সারদা দেবী কাঁদছিল। ভগবানের শুক্রিয়া। সে জানত না যে ভগবান এবার তার পরীক্ষা নিতে চলেছে। আমান আজ বড় শহরের এক সৎ অফিসার হয়ে গিয়েছিল। গাড়ি, বাংলো, ইজ্জত, কিন্তু একটা প্রশ্ন প্রতি রাতে তাকে ঘুমোতে দিত না, মা এখন কেমন আছে? সেই প্রশ্নের উত্তর সে সেদিন পেল যখন সে রাস্তার ধারে এক ভিক্ষা করা বৃদ্ধা মহিলাকে দেখল। ছেঁড়া জামা কাপড়, কাঁপতে থাকা হাত আর সেই একই চোখ। আমানের নিঃশ্বাস আটকে গেল। মা! আর এখান থেকেই শুরু হয় সেই সত্য যা প্রতিটা ছেলেকে নাড়িয়ে দেবে। আমানের গাড়ি হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে গেল। রাস্তার ধারে বসে থাকা সেই বৃদ্ধা মহিলা তখনও হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল, বাবা, কিছু খাইয়ে দে। গলা কাঁপছিল, ঠিক সেই গলার আওয়াজ যা একসময় রাতে তাকে ঘুম পাড়াত। আমানের বুক ধরফর করতে লাগল। উর্দিতে দাঁড়ানো অফিসার হঠাৎ এক ছোট বাচ্চা হয়ে গেল। আমান ধীরে ধীরে এগিয়ে গেল। ভিড় ছিল, লোক দেখছিল। সে সাহস করে বলল, মা, সারদা দেবী? বৃদ্ধা মহিলা উপরে তাকালো। কিছু মুহূর্ত তার চোখ খালি ছিল, তারপর হঠাৎ তার ঠোঁট কাঁপতে লাগল। আমান দেখল ভিক্ষার থালা হাত থেকে পড়ে গেল। লোকের ভিড় হঠাৎ চুপ হয়ে গেল। সারদা দেবী আমানকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। ইস্ত্রি করা উর্দি, চকচকে জুতো, কাঁধে স্টার। সে ঘাবড়ে গেল। হঠাৎ সে নিজের মুখ ঢেকে নিল। না, তুই আমার ছেলে হতে পারিস না। গলা ধরে এলো, আমার ছেলে তো অফিসার। আমান তার হাত ধরে নিল। মা, আমি? সারদা দেবী হাত ছাড়িয়ে নিল। ছুস না আমাকে। লোক দেখতে লাগল। তার চোখে লজ্জা ছিল, ভয় ছিল, আর মা হওয়ার অপরাধবোধ। তুই এখানে কেন এলি? সে কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করল। লোকে কি বলবে? অফিসারের মা ভিক্ষা করে? আমানের চোখ দিয়ে জল পড়তে লাগল। কেউ বলল, সাহেব, এ কি আপনার মা? কেউ ফিসফিস করল, দেখো, অফিসারের মা ভিক্ষা করছে। আমান ভিড়ের দিকে তাকালো। প্রথমবার তার নিজের উর্দিটা খুব ভারী মনে হল। আমান ধীরে ধীরে বলল, মা, ঘরে চলো। সারদা দেবী মাটির দিকে তাকিয়ে বলল, কোন ঘরে বাবা? যে ঘরে তোর ছোটবেলা ছিল সেটা তো বিক্রি হয়ে গেছে।
আমান স্তব্ধ হয়ে গেল। গাড়িতে বসতেই সারদা দেবী ভেঙে পড়ল। যখন তুই শহরে গেলি, প্রথম বছর সব ঠিক ছিল, তারপর মাঠে কাজ মিলল না, আমি অসুস্থ হয়ে পড়লাম, চিকিৎসার জন্য জমি বন্ধক রাখলাম। তারপর একদিন মহাজন এলো, কাগজ কেড়ে নিল, ঘর কেড়ে নিল। আমানের আঙ্গুলগুলো স্টিয়ারিংয়ের ওপর জমে গেল। আমি তোর কাছে যেতে চেয়েছিলাম, সারদা দেবী কাঁদতে কাঁদতে বলল, কিন্তু ভাবলাম তুই অফিসার হয়ে গেছিস, তোর বদনাম হবে, তাই ভিক্ষা করে নিলাম। প্রতিটা শব্দ আমানের বুকে ছুরির মতো বিঁধছিল। আমান মাকে সোজাসুজি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার রিপোর্ট দেখে বলল, এনার অবস্থা খুব খারাপ, খাবার মেলেনি, ওষুধ মেলেনি, যদি আর একটু দেরি হতো। ডাক্তার চুপ হয়ে গেল। সেই রাতে আমান মায়ের পাশে চেয়ারে বসে থাকল। সারদা দেবী ঘুমের মধ্যেও বিড়বিড় করছিল, আমান, ক্ষুধার্ত থাকিস না। আমান কেঁদে ফেলল। সকালে মা জিজ্ঞেস করল, বাবা, তুই রাগ করিসনি তো? আমান হাসার চেষ্টা করল, না মা, কিন্তু ভেতরে সে নিজের উপর রেগেছিল। আমানের মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, আমি তো প্রতি মাসে টাকা পাঠাতাম, তবে মা রাস্তায় কিভাবে পৌঁছল? আর সেই প্রশ্নের উত্তর পরের দিনই মেলার কথা ছিল। হাসপাতালের জানলা দিয়ে রোদ ভেতরে আসছিল। মায়ের নিঃশ্বাস এখন কিছুটা স্থিতিশীল ছিল, কিন্তু আমানের মন ছিল অস্থির। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, আমি প্রতি মাসে টাকা পাঠাতাম, তবে মা ভিক্ষা করা পর্যন্ত কিভাবে পৌঁছল? এই প্রশ্নটা তার উর্দির চেয়েও ভারী ছিল। আমান মোবাইল তুলল। সবথেকে আগে সেই নাম্বারে ফোন করল, যে নাম্বারে সে 5 বছর ধরে টাকা পাঠাচ্ছিল। কাকা, রামস্বরূপ? ফোন ধরল। হ্যাঁ আমান বাবা। গলার স্বরে আপনত্ব ছিল। আমান নিজেকে সামলে নিয়ে বলল, কাকা, মা কেমন আছে? ফোনের ওপারে এক মুহূর্তের নীরবতা। তারপর জবাব এলো, আরে বাবা, ও তো ঠিক আছে, পাশেই থাকে। আমানের চোখ বন্ধ হয়ে গেল। কাকা, আমানের গলা ভারী হয়ে গেল। মা এখন আমার সামনে হাসপাতালে ভিক্ষা করছিল। ফোনের ওপারে নিঃশ্বাস আটকে গেল। বাবা, ওটা আমি বুঝতে পারছি না। আমন শক্ত গলায় বলল, আমি প্রতি মাসে 8,000 টাকা পাঠিয়েছি, সেই টাকা কোথায় গেল? দীর্ঘ নীরবতা। তারপর এক নিচু স্বর, বাবা, বাড়ি আয়। আমন সেদিনই মাকে হাসপাতালে ছেড়ে গ্রামের জন্য রওনা দিল। রাস্তা ভর্তি মাঠ, মাটি, সেই পুরনো রাস্তা। কিন্তু এবার মনে আনন্দ নয়, বরং ভয় ছিল। গ্রামে পৌঁছতেই আমন সোজা নিজের পুরনো বাড়িতে গেল। দরজায় এখন তালা ছিল, দেওয়ালগুলো ভাঙা, উঠান শূন্য। এটাই সেই বাড়ি যেখানে মা তাকে হাঁটতে শিখিয়েছিল। আমনকে দেখে গ্রামবাসী ভিড় করে আসলো। কেউ বলল, দেখো, অফিসার ছেলে এসেছে। কেউ ফিসফিস করল, কিন্তু ওর মা তো ভিক্ষা করছিল। আমনের মুষ্টি শক্ত হল। রামস্বরূপ বাড়ির ভেতরে বসেছিল। আমন সোজা জিজ্ঞেস করল, মাকে ঘর থেকে কেন বের করে দিলে? রামস্বরূপ নজর নিচু করে নিল। বাবা, ঘর বন্ধক ছিল। আমি ভাবলাম তুই শহরে বড় মানুষ হয়ে গেছিস, টাকা তো আসতেই থাকবে। আমন চিৎকার করে উঠল, টাকা তো মায়ের জন্যে ছিল। রামস্বরূপের গলা কাঁপতে লাগল। আমি তোর টাকা আমার ছেলের পড়াশোনায় লাগিয়ে দিয়েছিলাম, তারপর দেনা বেড়ে গেল, ঘর নিলাম হয়ে গেল। সত্য নগ্ন পায়ে সামনে দাঁড়িয়েছিল। আর মা? আমন জিজ্ঞেস করল। রামস্বরূপ ধীরে থেকে বলল, তাকে বলেছিলাম যে তুই টাকা পাঠাস না, সে লজ্জায় কাউকে কিছু বলেনি। আমনের মাথা ঘুরে গেল। এবার সে বুঝতে পারল মা কেন কখনো অভিযোগ করেনি, কেন প্রতি ফোনে শুধু এটাই বলতো, আমি ঠিক আছি বাবা। গ্রামের প্রধান বলল, সাহেব, আইনত সব ঠিক হয়েছে। আমন নিজের উর্দি দেখল, তারপর মাটি দেখল আর বলল, আজ আমি অফিসার নই, আজ শুধু ছেলে। আমন পঞ্চায়েতের সামনে বলল, যা হয়েছে তার হিসেব হবে, কিন্তু আগে আমি আমার মাকে তার সম্মান ফিরিয়ে দেব। গ্রাম স্তব্ধ ছিল। সন্ধ্যায় আমন হাসপাতালে ফিরল। মা দেখে ঘাবড়ে গেল, বাবা সব ঠিক আছে তো? আমন হাঁটু গেড়ে বসে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দাও। সারদা দেবী তার মাথায় হাত রাখল। বাবা, মা নিজের সন্তানদের থেকে ক্ষমা চায় না। আমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। কিন্তু এটা তো শুধু শুরু ছিল। আমনকে এখন 3টে সিদ্ধান্ত নিতে হতো। মাকে ইজ্জত কিভাবে ফিরিয়ে দেবে, ধোকা দেওয়া লোকেদের কি সাজা হবে, আর একজন আফিসার কি নিজের রক্তের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? হাসপাতালের ঘরে হালকা আলো ছিল। মা ঘুমোচ্ছিল আর আমন জানলার পাশে দাঁড়িয়ে নিজের সঙ্গে লড়াই করছিল। তার এক কাঁধে আফিসারের উর্দি ছিল, অন্য কাঁধে মায়ের জীবন, আর দুটোর মাঝে দাঁড়িয়েছিল আইন। আমন জানত, যদি সে কাকা রামস্বরূপের ওপর আইনি ব্যবস্থা নেয়, তবে লোকে বলবে
অফিসার হতেই রক্তও পর হয়ে গেল। আর যদি সে কিছু না করে, তবে তার মায়ের কষ্ট চিরকালের জন্য বিচারহীন হয়ে দাফন হয়ে যাবে। সেই রাত আমন ঘুমোতে পারল না। সকাল হতেই সে নিজের উর্দি পড়ল, আয়নায় দেখল, কিন্তু আজ সে স্টার দেখতে পেল না। দেখল এক ছেলেকে যে নিজের মায়ের সাথে নজর মেলানোর যোগ্য হতে চায়। আমন সোজা থানায় পৌঁছাল। ডিউটি অফিসার চমকে গেল। সাহেব, আপনি এখানে? আমন শান্ত গলায় বলল, একটি অভিযোগ দায়ের করতে হবে, জালিয়াতি, জমি দখল আর এক বৃদ্ধা মহিলাকে গৃহহীন করার। পুরো থানা স্তব্ধ হয়ে গেল। ডিউটি অফিসার নাম পড়ল, রামস্বরূপ শর্মা। সাহেব, এ তো আপনার। আমন মাঝপথেই বলল, আজ সে শুধু একজন আসামি। কলম চলতে শুরু করল। খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। অফিসার নিজের কাকাকেই কেসে ফাঁসিয়ে দিল। গ্রামের মুরব্বিরা এলো, বোঝাতে লাগলো, বাবা, ঘরের ব্যাপার। আমন সবার কথা শুনল, তারপর বলল, ঘরের ব্যাপার হলে আমার মা রাস্তায় থাকতো না। যখন পুলিশ রামস্বরূপকে নিতে পৌঁছালো, সে কেঁদে ফেলল। আমন, বাবা, ভুল হয়ে গেছে। আমনের চোখ ভিজে ছিল, কিন্তু গলা ছিল স্থির। ভুল নয় কাকা, অপরাধ হয়েছে। হাসপাতালে মা জিজ্ঞেস করল, বাবা, গ্রাম থেকে লোকে অদ্ভুত কথা বলছে। আমন চুপ থাকল। শেষ পর্যন্ত সে সব জানিয়ে দিল। সারদা দেবী অনেকক্ষণ কিছু বলল না, তারপর বলল, তুই ঠিক করেছিস। আমন অবাক হয়ে গেল। মা বলল, যদি তুই বিচার না করতিস, তবে আমি মা ডাকার যোগ্য থাকতাম না। যে ছেলেকে আমি সততা শিখিয়েছি, সে যদি অন্যায়ের সামনে চুপ থাকত, তবে আমার মানুষ করাটাই হেরে যেত। আমনের চোখ ভরে এলো। আমন মায়ের জন্য বড় ঘর নেওয়ার কথা ভাবল। মা মানা করে দিল, আমার ইটের মহল চাই না, আমার সম্মান চাই। আমন পুরনো বাড়ির জমি ফেরত দেওয়ালো। ঘর আবার তৈরি হলো, কিন্তু এবার দেওয়ালের চেয়েও বেশি ইজ্জত মজবুত ছিল। আমন এক সভা ডাকল। গ্রাম, মিডিয়া, আধিকারিক সবাই উপস্থিত ছিল। সে বলল, আমি অফিসার, কিন্তু তার আগে আমি একজন ছেলে। যদি আমার মায়ের সাথে অন্যায় হয়, তবে কোনো মাই নিরাপদ নয়। পুরো পরিবেশ খামোশ ছিল। সভার পর হালকা বৃষ্টি শুরু হলো। মা আমনের মাথায় হাত রাখল। আজ তোর বাবা থাকলে গর্ব করে বলতো, এটা আমার ছেলে। আমন কেঁদে ফেলল। কিন্তু এখনও একটা প্রশ্ন বাকি ছিল, সমাজ কি সত্যিই বদলাবে? মাকে ভিক্ষা করতে বাধ্য করার মতো চিন্তা কি ভাঙবে, নাকি সবকিছু কয়েকদিনে ভুলে যাওয়া হবে? হাসপাতালের ঘড়ি ধীরে ধীরে চলছিল। টিক টিক টিক। প্রতিটা সেকেন্ড আমনের বুকে হাতুড়ির মতো পড়ছিল। মা বিছানায় শুয়েছিল, চোখ আধখোলা, নিঃশ্বাস থুকছে। ডাক্তার বাইরে দাঁড়িয়েছিল। ডাক্তার নিচু গলায় বলল, আমনজি, ওনার শরীর অনেক কিছু সহ্য করেছে। দীর্ঘ সময় ধরে খিদে, ঠান্ডা, ওষুধের অভাব। আমরা চেষ্টা করছি। কিন্তু ডাক্তার চুপ হয়ে গেল। আমন সব বুঝতে পারল। আমন মায়ের কাছে ধীরে থেকে বসল। উর্দি খুলে নিল, স্টার খুলে দিল। আজ তার কোনো র্যাঙ্কের দরকার ছিল না। সে মায়ের হাত ধরল। মা, আমি এখানেই আছি। সারদা দেবীর চোখ খুলল। দুর্বল আওয়াজে বলল, আমন। বলো মা। আমন বলল, ঘর তৈরি হয়ে গেছে? আমনের চোখ ভরে এলো। হ্যাঁ মা, একদম আগের মতো। মা হালকা হাসল। বাবা, আমার যাওয়ার পর তুই একা হয়ে যাস না। আমন মাথা নাড়াল। এমন বলো না। মা হাত শক্ত করে ধরেল। মা জানত সময় এসে গেছে। আমন কেঁদে ফেলল। মা, আমি ফিরতে দেরি করে ফেললাম। যদি আগে আসতাম, তবে তুই রাস্তায়। তার গলা ভেঙে গেল। মা তার গালে হাত বুলিয়ে দিল। শোন বাবা, তুই যা করেছিস তাতে আমার জীবন সফল হয়ে গেছে। মায়ের বয়স দীর্ঘ। যদি ছেলে সঠিক হয়, তবে সব পূর্ণ হয়ে যায়। আমন ডুকরে ডুকরে কাঁদতে লাগল। রাত গভীর হল। হাসপাতালের বাইরে হালকা বৃষ্টি, ভেতরে নিস্তব্ধতা। মায়ের নিঃশ্বাস এবার থেমে থেমে চলছিল। আমন ধীরে থেকে বলল, মা, কিছু চাই? মা চোখ খুলল। একটা কথা দে। আমন ঝুঁকে পড়ল। যে মা আজ রাস্তায় আছে, তাকে কখনো একা ছাড়বি না। অন্য কোনো সারদাকে যেন ভিক্ষা না করতে হয়। আমন মাথা নত করল। কথা দিলাম। হঠাৎ মায়ের আঙুলগুলো ঢিলে হয়ে গেল। মেশিনের আওয়াজ বেড়ে গেল। ডাক্তার! আমন চিৎকার করল। নার্স দৌড়ে এলো। ডাক্তার এলো। কিছু মিনিটের নীরবতা। তারপর, আই এম সরি। আমন সেখানেই মাটিতে বসে পড়ল। কোনো আওয়াজ নেই, কোনো চোখের জল নেই, শুধু নিস্তব্ধতা। কিছুক্ষণ পর সে উঠল, আর প্রথমবার নিজেকে বলল, আজ আমি সব হেরে গেলাম। গ্রামের শেষকৃত্য হল।
সেই সব লোক যারা কখনো মাকে চিনত না, আজ তারা চোখ নামিয়ে দাঁড়িয়েছিল। আমন চিতায় আগুন দিল, হাত কাঁপছিল। পরের দিন আমন ছুটি নিল না, সে সোজা অফিসে গেল। সবাই চুপ ছিল। সে বলল, আজ থেকে এক নতুন কাজ শুরু হবে। সে একটি পরিকল্পনা বানালো, মা সারদা বৃদ্ধ সহায়তা অভিযান, যেখানে কোনো বৃদ্ধ ক্ষুধার্ত ঘুমাবে না, কোনো মা ভিক্ষা করবে না, আর প্রতি অফিসার নিজের দায়িত্ব বুঝবে। মিডিয়া জিজ্ঞেস করল, সাহেব এত সব কেন? আমন বলল, কারণ আমার মা বিচার পেতে দেরি করে ফেলেছে। এখন আমি অন্য কোনো মায়ের ক্ষেত্রে দেরি হতে দেব না। গল্প এখানেই থেমে থাকে না। এখন প্রশ্ন হল, আমন কি নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারবে? সমাজ কি সত্যিই বদলাবে, নাকি মায়ের গল্প শুধু আর একটা খবর হয়েই রয়ে যাবে? সকালের প্রথম আলো আমনের ঘরে এলো। দেওয়ালে টাঙানো মায়ের এক পুরনো ছবি, সাদা শাড়ি, ক্লান্ত হাসি, আর চোখে অসীম ভরসা। আমন অনেকক্ষণ সেটা দেখতে থাকল। আজ প্রথমবার সে অনুভব করল, কিছু লোক মরেও কখনো হারিয়ে যায় না। মায়ের শেষ কৃত্যের 3 দিন পর আমন কোনো ছুটি নিল না। সে সেই উর্দিতেই অফিসে পৌঁছাল। কিন্তু আজ তার হাঁটার ধরনে এক আলাদা দৃঢ়তা ছিল। মিটিং ডাকা হলো। আধিকারিক, সমাজসেবী, মিডিয়া সবাই উপস্থিত ছিল। আমন নিচু কিন্তু পরিষ্কার গলায় বলল, আমার মা একা ছিল না। দেশে হাজার হাজার মা আজও রাস্তায় আছে, আর আমরা ততক্ষণ পর্যন্ত সভ্য সমাজ বলতে পারি না যতক্ষণ পর্যন্ত একজন মাও ভিক্ষা করতে বাধ্য হবে। হলে পূর্ণ নীরবতা ছিল। আমান ফাইল খুলল। মা সারদা বৃদ্ধ সম্মান যোজনা। এর অধীনে প্রতি অসহায় বৃদ্ধকে মাসিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা, আইনি সুরক্ষা, আর প্রতি জেলায় মা ঘর বৃদ্ধাশ্রম তৈরি হবে। সরকার তৎক্ষণাৎ পাইলট প্রজেক্ট মঞ্জুর করল। প্রথম মা ঘর সেই জেলাতেই খুলল যেখানে সারদা দেবী ভিক্ষা করতে পাওয়া গিয়েছিলেন। উদ্বোধনের দিন আমান একা দাঁড়িয়েছিল। ফিতে কাটার সময় তার চোখ ভিজে গেল। মা, সে মনে মনে বলল, আজ তুই থাকলে গর্ব করতিস। উদ্বোধনের পর এক বৃদ্ধা মহিলা ভেতরে এলো। খুব ভয় পেয়েছিল। আমান নিজে এগিয়ে গিয়ে তার হাত ধরল। ভয় পাবেন না, এখন আপনি সুরক্ষিত। মহিলা কেঁদে ফেলল। বাবা আজ প্রথমবার কোনো অফিসার মা বলে কথা বলল। আমার নজর নিচু করে নিল। ধীরে ধীরে লোকে এগিয়ে আসতে লাগল। দান মিলতে শুরু করল। স্বেচ্ছাসেবীরা যুক্ত হল। যে গ্রাম কখনো মাকে ভিক্ষা করতে দেখে চুপ ছিল, সেই গ্রাম এখন বৃদ্ধদের দেখাশোনায় দৃষ্টান্ত হয়ে গেল। এক ইন্টারভিউতে সাংবাদিক জিজ্ঞেস করল, সাহেব আপনি এত সব কার জন্য করছেন? আমন সোজাসুজি ক্যামেরায় তাকালো। সেই মায়ের জন্য, যাকে আমি সময় মতো ঘরে নিয়ে আসতে পারিনি। এক সন্ধ্যায় আমন নিজের পুরনো বাড়িতে গেল। উঠানে সেই নিম গাছ। সে প্রদীপ জ্বালালো, মায়ের ছবি সামনে রাখল। হাওয়া বইল। প্রদীপটি হালকা একটু ঝিলমিল করে উঠল। আমন হাসল। মা, দেখছি তুই এখনো আমার সাথেই আছিস। এই গল্প শুধু আমনের নয়, এটা প্রতি সেই ছেলের যে মাকে আগামীকালের জন্য ফেলে রাখে, প্রতি সেই সমাজের যে বৃদ্ধদের বোঝা মনে করে, আর প্রতি সেই মায়ের যে শেষ নিঃশ্বাস পর্যন্ত ছেলের মঙ্গল চায়। মাকে শেষ সময়ে মনে করো না। মা বেঁচে থাকতেই তাকে প্রাণ ভরে জাপটে ধরে বাঁচো। গল্প এখানেই সমাপ্ত হল। বন্ধুরা, যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটি টিপতে ভুলবেন না। কমেন্টে নিজের শহরের নাম লিখুন। নিজের বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটি ছোট সাপোর্টই এরকম গল্প আনার শক্তি দেয়।